এই জগতে সম্পর্কের মতো শক্তিশালী আর কিছুই নেই। মা, বাবা, সন্তান, ভাই বোন কিংবা বন্ধু, ভালোবাসার শিকড় আমাদের প্রত্যেকের হৃদয়ের অনেক গভীরে। কিন্তু আপনি কি জানেন, অতিরিক্ত ভালোবাসা বা মায়া অনেক সময় মানুষের হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। আপনজন জীবন থেকে দূরে সরে গেলে বুকে যে মোচড় দিয়ে ওঠে, সেই সুখ মানুষ সবসময় সামলাতে পারে না। আর তখনই জন্ম নেয় এক অবদমিত আকাঙ্ক্ষার, যা ডেকে আনতে পারে এক চরম সর্বনাশ। আজ আপনাদের শোনাবো এমন এক কাহিনী, যেখানে এক মায়ের ভালোবাসা পরিণত হয়েছে হাড়হীন করা আতঙ্কে। শোক যেখানে অন্ধবিশ্বাসে রূপ নেয়, সেখানে জীবিত আর মৃতের সীমারেখা মুছে যায়। আপনারা তৈরি তো? শুনুন আমাদের আজকের বিশেষ গল্প, গ্রাম বাংলার ভূতের গল্প, মাঘের রাতে চায়ের দোকানে। পৌষ সংক্রান্তির হুল্লোড় সদ্য শেষ হয়েছে, কিন্তু বিদায় বেলায় শীত যেন তার শেষ কামড়টা বসিয়ে দিয়ে যাচ্ছে। এই মাঘ মাসের শুরুতেই হাড় কাঁপানো শীতে জুবুথুবু অবস্থা ফরিদপুর গ্রামের। সন্ধে নামতে না নামতেই ঘন কুয়াশার চাদর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গ্রামটাকে। হাত বাড়ালে দৃশ্যমানতা প্রায় শূন্য, কেবল দূরে দু একটি টিমটিমে হারিকেনের আলো যেন কুয়াশার সমুদ্রে ভাসমান দ্বীপের মতো ধুঁকছে। বাঁশ বাগানের ঝোপ থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক, আর মাঝে মাঝে দূরের কোনো বাড়ির পোষা কুকুরের করুণ আর্তনাদ সে নিস্তব্ধতাকে খানিক সময়ের জন্য ভেঙে চুরমার করে দিচ্ছে। গ্রামের শেষ প্রান্তে তেঁতুল গাছটার নিচে গফুর চাচার একচালা চায়ের দোকানটা। এই কনকনে শীতেও দোকানের ভিতরটা বেশ সরগরম। মাটির উনুনে গনগনে আঁচ, আর কেটলির মুখ দিয়ে বেরোনো গরম ধোঁয়া, আর জটলা পাকানো কিছু মানুষের গলার স্বর। সব মিলিয়ে ওখানকার পরিবেশটা বাইরের জগৎ থেকে আলাদা। গফুর চাচার এই দোকানটা গ্রামের খেটে খাওয়া মানুষগুলোর একমাত্র আশ্রয়স্থল, যেখানে সারাদিনের সব ক্লান্তি ধুয়ে মুছে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। জাঁকিয়ে বসা আড্ডায় উপস্থিত আছেন বিধু মণ্ডল, ফজলু মিয়া, মাধব দাস, শিবুদা, কার্তিক দাস আর রহমত আলী। কার্তিক দাস গামছা দিয়ে কান মাথা মুড়ে বিড়িতে সুখ টান দিচ্ছিল, আর ফজলু মিয়া গত সপ্তাহের হাটের দরদাম নিয়ে মাধবদার সাথে তর্ক করছিল। ঠিক তখনই দোকানের বাইরে শুকনো পাতার উপর খসখস শব্দ তুলে একটা সাইকেল এসে থামল। জং ধরা ব্রেক কষার আওয়াজ পেতেই ভেতরের আলোচনা মুহূর্তের জন্য থামল। সাইকেলটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে আপাদমস্তক কালচে ছাই রঙের মোটা চাদরে মুড়ে দোকানের ভেতরে প্রবেশ করলেন বকুল গুপ্ত। বকুলবাবুকে দেখেই দোকানের আবহাওয়ায় একটা খুশির হাওয়া খেলে গেল। শিবুদা বেঞ্চ থেকে একটু সরে জায়গা করে দিতে দিতে বললেন, আরে কি হে ডাক্তারবাবু, আজ হঠাৎ যে গরিবের ডেরায়? গত মাসে সেই একবার এসেছিলেন, তারপর তো মশাই আপনার টিকিটিরও দেখা নেই। বিধুমণ্ডল পাশ থেকে ফোড়ন কাটল। ডাক্তার মানুষ, ব্যস্ততা তো থাকবেই, কিন্তু ডাক্তারবাবু আপনার এই হঠাৎ উদয় হওয়াটা যে এই ঈদের চাঁদের মতন মনে হচ্ছে। বকুলবাবু গায়ের চাদরটা একটু আলগা করে বেঞ্চে বসতে বসতে ম্লান হাসলেন। বললেন, আর বলো না হে, যা জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, এই শীতে রুগী দেখা ছাড়া ঘর থেকে বেরোতে ইচ্ছে করছে না। তবে আজ না বেরিয়ে উপায় ছিল না। গিন্নি গেছে বাপের বাড়ি নবীনগঞ্জে, সেখানে নাকি পিঠে পুলির মস্ত উৎসব হচ্ছে। ফাঁকা বাড়িতে একা একা মনটা কেমন আনচান করছিল, দেয়ালগুলো যেন গিলতে আসছিল। তাই ভাবলাম গফুর চাচার দোকানের সেই আদা দেওয়া চায়ের ধোঁয়া আর তোমাদের আড্ডা
এই দুটোই হয়তো আজকে রাতটা পার করতে সাহায্য করবে। পিঠের নাম শুনতেই কার্তিকদার জিভে জল এলো। সে উৎসাহিত হয়ে বলল, এই পিঠের কথা আর কইয়েন না ডাক্তারবাবু। গতবার রাসমেলায় গিয়া এক বুড়ির হাতের পাটি সাপটা খাইছিলাম। উফ, অমন স্বাদ আর জীবনে ভুলুম না। মুখে দিতেই কেমন যেন মিলাইয়া গেল, আর ভেতরে নারকেলের পুর যেন একেবারে অমৃত। ততক্ষণে গফুর চাচা বুঝে গেছেন বকুলবাবুর কি চাই। তিনি মাটির ভাঁড়ে টকবগে গরম লাল চা আর তাতে পরিমাণ মতো আদা আর থেঁতো করা এলাচ দিয়ে সেটা ডাক্তারবাবুর দিকে বাড়িয়ে দিলেন। চায়ে চুমুক দিতেই আলোড়নের মোড় ঘুরল অন্যদিকে। আহ ফরিদপুর গ্রামের উত্তরপাড়ার শ্মশান কালীতলা নিয়ে কথা উঠল। কেউ একজন বলল, অমাবস্যার রাতে ওখানে নাকি অশরীরী ছায়া দেখা গেছে। ব্যাস, শুরু হয়ে গেল ভূত নিয়ে তুমুল তর্ক। ফজলু মিয়া চোখ বড় বড় করে বলল, তোরা যাই বল, তেনারা আছেন। আমার নিজের দাদা একবার মাঠ পেরিয়ে আসার সময় দেখেছিল। পাশ থেকে মাধবদা হেসেই খুন। আরে ধুর মশাই, ওসব মনের ভুল। আরে গাঁজাখুরি গপ্প মশাই, সব গাঁজাখুরি গপ্প। এই কুয়াশায় বাঁশঝাড় নড়তে দেখে ভূত ভেবেছে, আর বিজ্ঞানও সব মানে না। তর্ক যখন চরমে, কেউ বিশ্বাসে অটল আর কেউ যুক্তি দিয়ে সব উড়িয়ে দিতে চাইছে, ঠিক সেই সময় হঠাৎ ধমকের সুরে একটা ভারী গলা শোনা গেল। থামুন আপনারা। সবাই চমকে তাকাল বকুল গুপ্তের দিকে। এতক্ষণ তিনি চুপচাপ চায়ে চুমুক দিচ্ছিলেন, কিন্তু এখন তার মুখভঙ্গি বদলে গেছে। দোকানের হারিকেনের কাঁপা কাঁপা আলোয় তার চোখ দুটো অদ্ভুত চকচক করছে। সে চোখে বিরক্তি নেই, আছে এক গভীর আদিম ভয়। বকুলবাবু চায়ের ভাঁড়টা নামিয়ে রাখলেন। তার গলার স্বর খাদে নামিয়ে বললেন, আমিও একসময় মাধবদার মতোই ভাবতাম। বিজ্ঞান, যুক্তি, ডাক্তারি এসবের বাইরে আমি কিছু বিশ্বাস করতাম না। ভূত প্রেত ছিল আমার কাছে শুধু কুসংস্কার আর দুর্বল চিত্তের ভ্রম। তিনি থামলেন। দোকানের প্রতিটি মানুষ তখন পিন পতন নিস্তব্ধতায় তাঁর দিকে তাকিয়ে। বকুলবাবু ঢোক গিলে বললেন, কিন্তু একটা রাত, মাত্র একটা রাত আমার সমস্ত বিশ্বাস, আমার অর্জিত সব জ্ঞানকে তাসের ঘরের মতো ভেঙে দিয়েছিল। আপনারা হয়তো ভাববেন আমি গুল মারছি, কিংবা ডাক্তারবাবু আজ আষাঢ়ে গল্প শোনাতে বসেছেন। তিনি সকলের মুখের দিকে একবার তাকালেন, যেন বোঝার চেষ্টা করলেন কেউ অবিশ্বাস করছে কি না। তারপর ধীরে অথচ দৃঢ় কণ্ঠে বললেন, আপনারা বিশ্বাস নাই করতে পারেন, সেটা স্বাভাবিক। যুক্তি দিয়ে ভাবলে এসব বিশ্বাস করা কঠিন। কিন্তু মনে রাখবেন, আমাদের এই দৃশ্যমান জগতের বাইরেও একটা জগৎ আছে যার সমীকরণ আমরা মেলাতে পারি না। যা আমি স্বচক্ষে দেখেছি, যা অনুভব করেছি, তাকে অস্বীকার করার স্পর্ধা আজ আমার নেই। বললে হয়তো হাসির খোরাক হব, কিন্তু ঘটনাটা বুকের ভেতর পাথরের মতো চেপে আছে। শিবুদা ফিসফিস করে বলল, কি হয়েছিল ডাক্তারবাবু, বলুন না। বকুলবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। গায়ের চাদরটা আরো একটু শক্ত করে জড়িয়ে ধরলেন, যেন স্মৃতি রোমন্থন করতে গিয়ে পুরনো শীতের কাঁপুনিটা আবার ফিরে এসেছে। দোকানের হারিকেনের আলোয় তার মুখের ছায়াটা পেছনের টিনের বেড়ায় দীর্ঘকায় হয়ে নাচছে। তিনি বলতে শুরু করলেন, সে আজ থেকে প্রায় 25-30 বছর আগের কথা। তখন আমি সদ্য পাশ করে আসা ইয়াং ডাক্তার, বয়স কম, রক্ত গরম, চোখে একরাশ স্বপ্ন আর মনে তখনও যৌবনের প্রবণতা। সেই সময় আমার পোস্টিং ছিল ওই ভবানীপুরে, গ্রামের শেষ মাথায়, ওই যেখানে এখন ভাঙা মন্দিরটা রয়েছে তার ঠিক পেছনেই ছিল
অপর্ণা বৌদিদের সেই নোনা ধরা বিরাট পুরনো আমলের বাড়িটা। বাড়িটা দেখলে গাটা ছমছম করত। পলেস্তারা খসার দেওয়াল, ইটের ফাঁকে ফাঁকে বট অশ্বত্থের চারা গজিয়ে উঠেছে, যেন বাড়িটা নিজেই একটা কঙ্কালসার মৃতদেহ। আর অপর্ণা বৌদি, আহা কি রূপ ছিল তাঁর, যেন সরস্বতী প্রতিমা। কিন্তু কপালটা ছিল পোড়া। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই কোল আলো করে ছেলে এলো। কিন্তু ছেলের মুখ দেখার আগেই বিদেশে থাকা স্বামী বাড়ি ফেরার পথে লরি অ্যাক্সিডেন্টে মারা গেলেন। সেই যে সাদা থান পড়লেন বৌদি, আর হাসি ফুটল না মুখে। আমি তখন অবিবাহিত, বয়স কম। সত্যি বলতে কি, ডাক্তার হিসেবে অপর্ণা বৌদির প্রতি আমার একটা আলাদা টান ছিল। তাকে বৌদি বলে ডাকতাম ঠিকই, কিন্তু মনের কোনো এক গোপন কোণে তার ওই বিষাদ মাখা সুন্দর মুখটার প্রতি এক ধরনের দুর্বলতা যে ছিল না, তা আজ এই বয়সে এসে অস্বীকার করব না। ওই মায়া ভরা চোখের দিকে তাকালে বুকের ভেতরটা কেমন যেন করে উঠত। যাই হোক, আসল ঘটনায় আসি। খবর পেলাম অপর্ণা বৌদির শরীরটা ভালো যাচ্ছে না। জ্বরের ঘোরে নাকি প্রলাপ বকছে। স্টেথোস্কোপ আর ওষুধের ব্যাগটা নিয়ে সাইকেলে চেপেও বাড়িতে গেলাম। গিয়ে দেখি এক অদ্ভুত কাণ্ড। সারা বাড়িতে ঝাঁঝালো ধুনো আর কর্পূরের গন্ধ। গন্ধটা এতটাই তীব্র যে দম বন্ধ হয়ে আসার জোগাড়। কিন্তু ডাক্তার তো নাকের ঘ্রাণ শক্তিটা একটু প্রখরই ছিল। ওই সুগন্ধি ধোঁয়ার আড়ালে আমি খুব হালকা অথচ বমি উদ্রেককারী একটা পচা গন্ধ পেলাম। গন্ধটা ঠিক মরা ইঁদুরের মতো, যেন ঘরের কোনো কোণায় বা মেঝের তলায় কিছু একটা মরে পচে গলে গেছে। অপর্ণা বৌদি শুয়েছিলেন বাইরের ঘরে নয়, ভেতরে সেই নিষিদ্ধ ঘরটায়। আমি ঢুকতে যেতেই তিনি কেমন যেন চমকে উঠলেন। শীর্ণকায় চেহারা, চোখের নিচে কালি, কিন্তু দৃষ্টিতে এক অদ্ভুত উন্মাদনা। আমাকে ফিস ফিস করে বললেন, আসতে ডাক্তারবাবু, শব্দ করবেন না, টুপলু ঘুমোচ্ছে। আমি অবাক হলাম। টুবলু তো নেই, সে তো জন্মের পরেই। ভাবলাম শোকে হয়তো মস্তিষ্কের বিকার হয়েছে। সান্ত্বনা দিয়ে বললাম, আচ্ছা আচ্ছা, আমি আস্তে কথা বলছি। কিন্তু এই ঘরটা এত অন্ধকার কেন বৌদি? আর এই গন্ধ? আমার কথা শেষ হওয়ার আগেই তিনি অদ্ভুত এক হাসি হাসলেন। সে হাসি দেখে আমার শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। বললেন, গন্ধ তো হবেই, ও মাটি আর জল ছাড়া কিছু বোঝেই তো না। আর ডাক্তারবাবু, ওই দরজাটার দিকে তাকাবেন না কিন্তু, ওটা বন্ধই থাকে। সেদিন জ্বর মেপে ওষুধ দিয়ে চলে এলাম, কিন্তু মনের খটকা গেল না। এরপর গ্রামের দুই একজনের মুখে যা শুনলাম তাতে আমার ডাক্তারির বিজ্ঞান নড়ে চড়ে বসল। হরেন মোদি একদিন দোকান থেকে ফেরার পথে আমাকে থামিয়ে বলল, ডাক্তারবাবু, ওই বাড়িটার মধ্যে আর যাইয়েন না, লক্ষণ ভালো না। জিজ্ঞেস করলাম, কেন হে? হরেন ঢোক গিলে বলল, বউ ঠান্ডে আমি অমাবস্যার রাতে শ্মশান ঘাটে যাইতে দেখছি। গঙ্গার পার থিকা আসলে ভৈরা কাদা মাটি তুইলে আনে, আবার বীর কইরা কার লগে যেন কথা কয়। ও বাড়িতে জ্যান্ত মানুষের বাস নাই ডাক্তারবাবু, জ্যান্ত মানুষের বাস নাই। আপনি যাইয়েন না, যাইয়েন না, আপনি যাইয়েন না।
বিশ্বাস করিনি প্রথমে। ভেবেছিলাম গাঁয়ের লোকের কুসংস্কার, কিন্তু তার পরের ঘটনাটা আমাকে স্তম্ভিত করে দিল। দিন কয়েক বাদে আবার গেছি ও বাড়িতে। সদর দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকতে দেখি অপর্ণা বৌদি রান্নাঘর থেকে বেরোচ্ছেন। তার পরনে সাদা থান, কিন্তু তাতে ছোপ ছোপ কাদা আর রক্তের দাগ। আমি থমকে দাঁড়ালাম। তার হাতে একটা পিতলের গামলা, তাতে বেশ খানিকটা কাঁচা মাংস আর দুধ, কিন্তু দুধের রংটা সাদা নয়, লালচে, যেন রক্তের সঙ্গে মেশানো। আমি আঁতকে উঠে বললাম, বৌদি, এসব কি? হাতে কাঁচা মাংস কেন? অপর্ণা বৌদি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি খুব বোকার মতো প্রশ্ন করেছি। খুব স্বাভাবিক গলায় বললেন, টুবলুর যে খুব খিদে পেয়েছে গো, ও তো এখন বড় হচ্ছে, শুধু দুধে কি আর পেট ভরে, তাই একটু মাংস। আমার হাত পা অবশ হয়ে আসছিল। ভাবলাম নির্ঘাত পাগল হয়ে গেছেন, হয়তো শোক ভুলতে কোনো রাস্তার কুকুর বা বিড়ালকে ছেলে ভেবে ঘরে পুষছেন। বললাম, কই দেখি দেখি আপনার টুবলুকে। কোনো পশু পুষলে তো তার যত্ন নিতে হবে, টিকা দিতে হবে। কই দেখি, আমায় ভেতরে যেতে দিন। আমি জোর করে শোবার ঘরের দরজার দিকে এগোলাম। বৌদি বাধা দেওয়ার চেষ্টা করলেন না, শুধু কোনায় দাঁড়িয়ে মিটি মিটি হাসতে লাগলেন। দরজার কাছে কান পাতলাম। ভাবলাম কোনো পশুর গোঙানি বা নখের আঁচড়ানোর শব্দ পাবো, কিন্তু না। আমি যা শুনলাম তার জন্য কোনো ডাক্তারি বই আমাকে প্রস্তুত করেনি। বন্ধ দরজার ওপাশ থেকে কোনো পশুর আওয়াজ আসছিল না, আসছিল এক অদ্ভুত ভেজা শব্দ, চপ চপ করে, ঠিক যেমন কাদা ভর্তি পায়ে কেউ মেঝেতে হাঁটেলে শব্দ হয়। আর তার সাথে কড়মড় কড়মড় করে হাড় চিবোনোর শব্দ, যেন কোনো বিশাল চোয়াল দিয়ে শক্ত হাড় চূর্ণ করা হচ্ছে। আমার আমার বুকের স্পন্দন যেন গলার কাছে উঠে এলো। কুকুর বা বিড়াল হাড় চিবোতে পারে, কিন্তু ওই চপ চপ শব্দটা, ওটা কোনো চতুষ্পদ প্রাণীর হাঁটার শব্দ নয়। ওটা যে ভারী থলথলে কিছুর ভিজে পায়ের হাঁটার আওয়াজ, তা বোঝা যাচ্ছিল। বৌদি পেছন থেকে ফিস ফিস করে বললেন, শুনতে পাচ্ছেন ডাক্তারবাবু, আমার ছেলে খাচ্ছে, পেট ভরলে তবেই ও শান্ত হয়। দেখবেন দেখবেন আমার টুবলুকে। সেদিন আর সাহস হয়নি দরজা খোলার। আমি পালিয়ে এসেছিলাম। হ্যাঁ, এক প্রকার দৌড়েই পালিয়েছিলাম ওই অভিশপ্ত বাড়ি থেকে, কিন্তু পালিয়েও কি রেহাই পেয়েছিলাম? না, আসল বিভীষিকা তো দেখার তখনও বাকি ছিল। বকুল বাবু থামলেন। গফুর চাচার দোকানের কেটলির জল টকবক করে ফুটছে, কিন্তু উপস্থিত শ্রোতাদের রক্ত যেন ভয়ে হিম হয়ে গেছে। বাইরে তখন কুয়াশা আরো ঘন হয়েছে, কিন্তু তার গল্পের তোড়ে শ্রোতাদের গায়ে যেন কাঁটা দিচ্ছে। তিনি আবার শুরু করলেন। বৈশাখ মাস, এখনকার মতো তখন আবহাওয়া এত খামখেয়ালি ছিল না। তখন নিয়ম করে কালবৈশাখী আসতো। তোমরা তো জানোই, সেই সময়কার কালবৈশাখীর রূপ ছিল রুদ্র মূর্তির মতো। এমনই এক অমাবস্যার রাত, আকাশ কালো করে মেঘ জমিয়েছে।
বিদ্যুৎ চমকাচ্ছে মুহুর্মুহ, আর তার সঙ্গে প্রলয়ঙ্করী ঝড়। গাছপালা সব মড়মড় করে ভেঙে পড়ার জোগাড়। আমি ডিসপেন্সারি বন্ধ করে সবে শুয়েছি। দরজায় ধুমধাম করে কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলতে দেখি কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছেন গজেন্দ্র কাকা, অপর্ণা বৌদিদের ঠিক পাশের বাড়ির বাসিন্দা। বৃদ্ধ মানুষ শীতে আর ভয়ে থর থর করে কাঁপছে। আমাকে দেখে জড়িয়ে ধরে বললেন, বকল বাবা, শিগগিরই চলো। বৌমা বোধহয় আর বাঁচবেন না, পাগলের মতো করছে। টুবলুর নাকি খুব শরীর খারাপ, গা পুড়ে যাচ্ছে। আমি অবাক হলাম। বললাম, কাকা, টুবলু তো। গজেন্দ্র কাকা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখের জল আর বৃষ্টির জল একাকার হয়ে গেল। বললেন, জানি বাবা, জানি, আমি সব জানি। মেয়েটার কপালটাই পোড়া। বিয়ের 1 বছরের মাথায় স্বামী গেল, আর কোল আলো করে যে ছেলেটা এলো তাকেও কি সইল? সদ্যজাত বাচ্চাটা সাপের কামড়ে নীল হয়ে মরে গেল সেই কবেই। কিন্তু কিন্তু ও কি আর তা মানে? স্বামীর শোক আর সন্তান হারানোর যন্ত্রণা মেয়েটার মাথাটাই খেয়ে নিয়েছে। অদৃশ্য কাকে যেন নিজের সন্তান মনে করে আঁকড়ে ধরে পড়ে আছে ওই পোড়ো বাড়িতে। 3 কুলে আর কেউ নেই ডাক্তারবাবু। শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলেও না হয় একটা কথা ছিল। বড় একা মেয়েটা, বড় একা। গজেন্দ্র কাকার কথাগুলো শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অপর্ণা বৌদির প্রতি আমার সেই অব্যক্ত দুর্বলতা, সেই মায়া, সব যেন ওই ঝড়ের রাতে আবার মাথা চাড়া দিয়ে উঠল। আমি জানতাম যাওয়াটা ঠিক হবে না, কিন্তু ওই অসহায় অনাথিনী মেয়েটার মুখ মনে পড়তেই নিজেকে আটকে রাখতে পারলাম না। ব্যাগটা কাঁধে নিয়ে সাইকেলটা বের করলাম। যখন ওর বাড়িতে পৌঁছলাম, ঝড় তখন তাণ্ডব চালাচ্ছে। বাড়ির নড়বড়ে জানলাগুলো হাওয়ার দাপটে আছাড় খাচ্ছে। সদর দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকে দেখি এক ভৌতিক পরিবেশ। হারিকেনের আলো বাতাসের দাপটে দপ দপ করছে, আর সেই আলো আঁধারিতে দেখলাম অপর্ণা বৌদি মেঝের ওপর হাঁটু মুড়ে বসে আছে। চুল উস্কো খুস্কো, চোখে মুখে এক উন্মাদিনী দৃষ্টি। আমাকে দেখেই তিনি হিস হিস করে উঠলেন। খবরদার ডাক্তার, কাছে আসবে না, একদম ছোঁবে না ওকে। তুমি দূর থেকে ওষুধ দাও, টুবলু কিন্তু খুব কষ্ট পাচ্ছে। আমি তাকালাম খাটের দিকে। একটা বড় মশারি টাঙানো। ভেতরে আবছা অন্ধকারে মনে হলো বিছানায় কেউ শুয়ে আছে। সাইজে ছোট বাচ্চার মতোই, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মশারিটা নড়ছে, হাওয়ায় নয়, ভেতর থেকে কেউ যেন নাড়াচাড়া করছে। হঠাৎ আমার চোখ গেল মেঝের দিকে। হারিকেনের আলোয় দেখলাম বিছানার নিচ থেকে চুইয়ে চুইয়ে কালো জল গড়িয়ে পড়ছে। না না, ওটা বৃষ্টির জল নয়, ছাদ চুইয়ে পড়া জলও নয়, ওটা ঘোলাটে থকথকে কাদা জল। আর সেই তীব্র পচা গন্ধটা বমি আসার মতো দুর্গন্ধ। আমার ডাক্তারি মগজে তখন যুক্তির খেলা শুরু হয়ে গেছে। মনে হলো অপর্ণা কি তবে কোনো মৃতদেহ লুকিয়ে রেখেছে? কোনো বাচ্চা ছেলে বা কোনো জীবজন্তু মেরে বিছানায় ফেলে রেখেছে? এটা কি কোনো ক্রাইম সিন? পুলিশ ডাকবো?
ভয় আর সন্দেহে আমার গলা শুকিয়ে এলো, কিন্তু সত্যটা জানার অদম্য কৌতূহল আমাকে থামতে দিল না। আমি সাহস সঞ্চয় করে খাটের দিকে পা বাড়ালাম। অপর্ণা বৌদি চিৎকার করে উঠলেন। না, যেও না, ও ভয় পাবে, ও অচেনা লোক পছন্দ করে না। আমি তার আর্তনাদ গ্রাহ্য করলাম না। এক ঝটকায় হ্যাঁচকা টানে মশারিটা ছিঁড়ে ফেললাম। হারিকেনের আলো সরাসরি গিয়ে পড়ল বিছানার ওপর, আর সেই আলোয় যা দেখলাম, বিশ্বাস করো, আমার আমার শিরা উপশিরায় রক্তহীন হয়ে বরফ হয়ে গেল। মনে হলো পায়ের তলার মাটি সরে অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি আমি। বিছানায় কোনো মানুষ নেই, কোনো রক্ত মাংসের শিশু নেই। সেখানে শুয়ে আছে হুবহু হুবহু টুমলুর আকারের একটা মাটির পুতুল। কিন্তু কিন্তু সেটা যেন তেন পুতুল নয়। ভালো করে তাকাতে আমার হৃৎপিণ্ড গলার কাছে উঠে এলো। পুতুলটার বুকটা চেরা, আর সেই ফাঁক দিয়ে উঁকি মারছে আসল মানুষের হাড়, পাঁজরের হাড়। বিভৎসভাবে গেঁথে দেওয়া হয়েছে মাটির শরীরে। আর চোখ, ওগুলো ওগুলো পাথরের বা কাঁচের চোখ নয়, ওগুলো আসল মানুষের রক্ষী গোলক। পচে গলে কোটর থেকে বেরিয়ে আসছে। ঘোলাটে সাদা মণি দুটো যেন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা তখনও বাকি ছিল। পুতুলটার গায়ের মাটির উপর জায়গায় জায়গায় তালি দেওয়া, কিন্তু কাপড়ের তালি নয়, ওগুলো মানুষের চামড়া। অপর্ণা বৌদি নিজের হাত আর পায়ের চামড়া ব্লেড দিয়ে কেটে কাঁচা রক্ত মাখা অবস্থায় সুতো দিয়ে ওই পুতুলের গায়ে সেলাই করে লাগানোর চেষ্টা করেছেন। পুতুলটা রক্ত আর কাদায় মাখামাখি হয়ে এক কিংভূতকিমাকার রূপ ধারণ করেছে। আমি যখন থরথর করে কাঁপছি, তখন কানে এলো অপর্ণা বৌদির সেই সেই হাসি। খিলখিল করে নয়, গলার ভেতর থেকে উঠে আসা এক বিকৃত ঘর ঘরে হাসির শব্দ। তিনি মেঝের ওপর হামাগুড়ি দিয়ে এগিয়ে এলেন। চোখের চাউনি সম্পূর্ণ উন্মাদ। ফিস ফিস করে বললেন, কি ডাক্তারবাবু, আমার টুবলুকে দেখে বুঝি হিংসে হচ্ছে? গত 6 মাস ধরে আমি তেল তেল করে ওকে করেছি। তারপর তিনি যা বললেন তা শুনে আমার মনে হলো আমি নরকের দরজায় দাঁড়িয়ে আছি। অপর্ণা বৌদি বললেন, ওই যে শ্মশানের তান্ত্রিক বাবা, তিনি বলে দিয়েছেন টুবলুকে তোরা মাটিতে পুঁতে দিয়েছিল। লাশটা তো আমি পাইনি, কিন্তু বাবা বলেছেন যে মাটিতে ওকে পোঁতা হয়েছে সেই গোরস্থানের মাটি আর আমার শরীরের রক্ত মাংস যদি এক করা হয়, বিশেষ স্থিতিতে মন্ত্র পড়ে যদি প্রাণ প্রতিষ্ঠা করা যায়, তবেই টুবলু ফিরবে। এই তো ও নড়ছে, ও খিদে পেলে কাঁদে। আমার রক্ত আর মাংস দিয়ে ওকে আমি প্রাণ দিচ্ছি ডাক্তারবাবু। ও আমার টুবলু, আমার টুবলু। বাইরে তখন বাজ পড়ল সশব্দে। সেই বিদ্যুতের আলোয় দেখলাম পুতুলটার পচা চোখের মণি দুটো যেন সত্যি একটু নড়ে উঠল। অপর্ণা বৌদির হাতে তখনও টাটকা রক্তের দাগ। নিজের শরীর কেটে তিনি তিনি ওই কাদার পিণ্ডে প্রাণ সঞ্চার করার চেষ্টা করছেন, এক আদিম নিষিদ্ধ কালো জাদুর নেশায়। বকুল বাবু থামলেন। চায়ের দোকানে পিন পতন নিস্তব্ধতা। গফুর চাচার হাত থেকে চায়ের ছাঁকনিটা কখন পড়ে গেছে খেয়ালই নেই। বকুল বাবু একটু জল খেলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, গলার স্বর ধরে এসেছে। তিনি আবার বলতে শুরু করলেন,
ওই দৃশ্য, ওই বীভৎস দৃশ্য দেখে আমার পেটের নাড়ি ভুঁড়ি যেন উল্টে আসার উপক্রম হলো। মনে হলো এক্ষুনি উগড়ে দেব। বমি আটকানোর জন্য আমি নাকে কাপড় দিয়ে পিছু হরতে শুরু করলাম। নিজেকে বোঝালাম, বকুল পালা, এসব পাগলামি, এসব চোখের ভুল। ওটা শুধুই একটা জড় বস্তু, কাদা আর হাড়ের তৈরি একটা পুতুল মাত্র। বিজ্ঞান এসব মানে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে কড় কড় করে বাজ পড়ল খুব কাছেই কোথাও। সেই তীব্র নীল আলো জানালা দিয়ে এসে পড়ল সরাসরি বিছানার উপর। আর সেই আলোয় আমি যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। ওটা জড় বস্তু ছিল না। দেখলাম ওই কাদা, হাড় আর চামড়ার জোড়া তালি দেওয়া কিংভূতকিমাকার মাটির তালটা নড়ে উঠল। প্রথমে আঙুলগুলো, তারপরে কনুই, ধীরে ধীরে খুব কষ্টে একটা থলথলে জেলিফিশের মতো শরীরটা নিয়ে জিনিসটা বিছানায় উঠে বসল। সারা ঘর জুড়ে তখন সেই পচা গন্ধ আর ধুনোর গন্ধ মিলেমিশে একাকার। মাটির তলাটা থেকে একটা অস্ফুট গোঙানি বেরিয়ে এলো। কোনো মানুষের গলার স্বর নয়, যেন মাটির তলা থেকে উঠে আসা বাতাসের শব্দ। সেটার কোনো মুখ ছিল না, চোখ নাক কিছুই স্পষ্ট নয়। মুখের জায়গায় শুধু একটা অন্ধকার গর্ত, আর সেই গর্ত দিয়ে একটা একটা হাড় হিম করা আওয়াজ বের হলো। আমার রক্ত জল হয়ে গেল। অপর্ণা বৌদি কিন্তু ভয় পেলেন না, বরং তাঁর চোখে মুখে ফুটে উঠল এক অদ্ভুত মাতৃত্বের আনন্দ। তিনি পাগলের মতো ছুটে গেলেন বিছানার দিকে। এসেছিস বাবা, ফিরে এসেছিস তুই? বলে তিনি দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরলেন ওই বীভৎস মাটির পিশাচটাকে। আমি চিৎকার করতে গেলাম, বৌদি, বৌদি সরুন, ওটা আপনার ছেলে নয়। কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। বৌদি, বৌদি। দেখলাম জিনিসটা তার কাদা মাখানো বিকৃত হাত দুটো দিয়ে অপর্ণা বৌদিকে পাল্টা জড়িয়ে ধরল। কিন্তু সেটা সাধারণ আলিঙ্গন নয়। আমি দেখলাম অপর্ণা বৌদির শরীরটা যেন মাটির ভেতরে দেবে যাচ্ছে। ওই মাটির তলাটা যেন কোনো রাক্ষসে কদাকার স্তূপ, যেটা জ্যান্ত মানুষকে চুষে নিচ্ছে। অপর্ণা বৌদির শরীরটা ধীরে ধীরে ওই কাদার সাথে মিশে যেতে লাগলো। তার শাড়ি, হাত, চুল সব যেন ওই কাদার শরীরের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে। তিনি যন্ত্রণায় ছটফট করছেন না, বরং এক অদ্ভুত শান্তিতে চোখ বুজে নিজেকে সমর্পণ করে দিচ্ছেন ওই শয়তানের কাছে। যেন তিনি এটাই চেয়েছিলেন। ঘরের দেওয়াল, ছাদ, মেঝে সব যেন আমার চোখের সামনে ঘুরতে শুরু করলো। সেই পচা গন্ধ, মা খিদের আর্তনাদ, আর অপর্ণা বোধের শরীর গলে কাদার সাথে মিশে যাওয়ার দৃশ্য আমার মস্তিষ্ক আর নিতে পারল না। চোখের সামনে একরাশ অন্ধকার নেমে এলো। আমি জ্ঞান হারালাম। পরদিন যখন জ্ঞান ফিরল তখন ঝড় থেমে গেছে। বাইরে রোদ উঠেছে, পাখিরা ডাকছে। আমি শুয়ে আছি বারান্দার এক কোণে, মাথাটা দপদপ করছে। প্রথমে ভাবলাম সবটাই হয়তো দুঃস্বপ্ন,
কাল রাত্রে হয়তো জ্বর এসেছিল আমার, কিন্তু ভুলটা ভাঙলো একটু পরেই। গ্রামের লোক আর পুলিশে বাড়ি গিজগিজ করছে। খবর পেয়ে দারোগা বাবু এসেছেন। আমি টলতে টলতে ঘরের দিকে গেলাম। ঘরের দরজা ভাঙা, ভেতরে পুলিশ অফিসাররা তন্ন তন্ন করে খুঁজছেন, কিন্তু অপর্ণা বৌদি কোথাও নেই। না জানত না মৃত, তার কোনো চিহ্নই নেই। বিছানার ওপর শুধু পড়ে আছে একদলা কাদা, কিন্তু সেই কাদার আকৃতিটা বড়ই অদ্ভুত। ভালো করে দেখলে বোঝা যায় যেন একটি নারী মূর্তি তার কোলের সন্তানকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে আছে। মা আর তার সন্তান একে অপরের সাথে লেপ্টে মিশে একাকার হয়ে গেছে। শুকিয়ে যাওয়া কাদার ওপর তখনও লেগে আছে ছোপ ছোপ কালচে রক্ত। দারোগা বাবু লাঠি দিয়ে কাদার তালটা খোঁচাতে গিয়ে বললেন, ভেরি স্ট্রেঞ্জ, ভদ্র মহিলা গেলেন কোথায়? আর বিছানায় এত কাদা এলো কোত্থেকে? ছাদ চুঁইয়ে কি? তিনি কৌতূহল বশত হাত বাড়িয়ে কাদার তালটা সরাতে গেলেন। যেই না তিনি মাটির সেই দলাটার বুকে হাত রেখেছেন, তিনি চমকে হাত সরিয়ে নিলেন। আরে এটা কি? দারোগা বাবুর গলায় বিস্ময় আর আতঙ্ক। আমরা সবাই উঁকি মারলাম। দেখলাম মাটির ওই তালটার ঠিক মাঝখানটায়, যেখানে মানুষের হার্ট বা হৃৎপিণ্ড থাকার কথা, সেখানকার মাটিটা একটু নরম আর ভিজে। আর সেই মাটির আস্তরণের নিচ থেকে ধকপক করছে কিছু একটা। দারোগা বাবু ছুরি দিয়ে আলতো করে ওপরের মাটিটা সরাতেই সবাই শিউরে উঠল। কাদার ভেতর বসানো আছে এক টুকরো তাজা জীবন্ত মাংসপিণ্ড। সেটা তখনও স্পন্দিত হচ্ছে, ধক 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 ধক, যেন মাটির বুক চিড়ে কেউ নিজের হৃৎপিণ্ডটা ওখানে বসিয়ে দিয়ে গেছে, যেটা মৃত্যুর পরেও থামতে ভুলে গেছে। সেই শব্দ আজও নির্জন রাতে আমি শুনতে পাই। বিজ্ঞানের কোনো বইতে এর উত্তর নেই, শুধু জানি মায়ের ভালোবাসা যখন অন্ধ উন্মাদনায় পৌঁছায়, তখন তা প্রকৃতির নিয়ম ভেঙে জন্ম দিতে পারে এক অবিনশ্বর অভিশাপের। বকুল বাবু থামলেন। চায়ের দোকানে তখন শ্মশানের নিস্তব্ধতা। গফুর চাচার উনুনের আগুন নিভে গেছে কখন কেউ খেয়ালই করেনি। বাইরে কুয়াশা যেন আরো ঘন হয়ে চেপে বসেছে সবার বুকের ওপর। বকুলবাবুর কথা শেষ হতেই দোকানের ভারী নিস্তব্ধতা খান খান করে ভেঙে দিল ফজলু মিয়া। এতক্ষণ তিনি একদৃষ্টে তাকিয়েছিলেন, এবার যেন সম্বিত ফিরে পেলেন। গায়ের চাদরটা ঝাড়া দিয়ে তিনি প্রায় ধমকের সুরেই বলে উঠলেন, আরে রাখেন তো ডাক্তারবাবু, মানছি আপনি বিদ্বান মানুষ, কিন্তু তাই বলে যা খুশি তাই বলবেন? মাটির দলার মধ্যে জ্যান্ত হৃৎপিণ্ড ধকপক করছে, তাও আবার কাদার পুতুলের ভেতর। এসব আজগুপি গপ্প ছোটদের ভোলাতে পারেন, আমাদের মতো বয়স্ক লোকেদের নয়। ওসব আপনার চোখের ভুল বা মনের বিকার হবে। দোকানের বাকিরাও নড়ে চড়ে বসল। মাধবদা আর কার্তিক দাস একে অপরের দিকে তাকাল। তাদের চোখেও সন্দেহের ছায়া। পরিবেশটা হঠাৎ করেই তর্কমুখর হয়ে ওঠার উপক্রম হল। বকুলবাবু কিন্তু রাগলেন না। তাঁর মুখে ফুটে উঠল সেই বিষণ্ণ ক্লান্ত হাসিটা। তিনি ধীরে ধীরে মাটির ভাঁড়টা বেঞ্চের উপর রাখলেন। তারপর ফজলু মিয়ার চোখের দিকে সরাসরি তাকালেন। সেই চাহনিতে এমন এক শীতল স্থিরতা ছিল যে ফজলু মিয়া অজান্তেই চুপ করে গেলেন। বকুলবাবু শান্ত গলায় বললেন, ফজলু ভাই,
আমি জানতাম তোমরা এটাই বলবে। গল্পের শুরুতেই তো বলেছিলাম এ কাহিনী তোমাদের কাছে আষাঢ়ে মনে হতে পারে। যুক্তি দিয়ে বিচার করলে আমিও সেদিন বিশ্বাস করতে পারিনি। বিজ্ঞানের ছাত্র আমি। মরা মানুষের শরীরে প্রাণ আসা যে অসম্ভব তা আমি বইয়ে পড়েছি। কিন্তু ফজলু বাবু, সব সত্য কি বইয়ের পাতায় লেখা থাকে? চোখের সামনে যখন দেখলাম ওই কাদার তলার বুক চিরে বেরিয়ে আসছে ধকধক করা মাংসপিণ্ডটা, তখন আমার সমস্ত ডাক্তারি বিদ্যা তুচ্ছ মনে হয়েছিল। ওটা কোনো সাধারণ হৃৎপিণ্ড ছিল না ভাই। ওটা ছিল এক সন্তান হারা মায়ের তীব্র হাহাকার, আর এক নিষিদ্ধ অন্ধকারের অভিশপ্ত সৃষ্টি। তোমরা একে গল্প বলতে পারো, কিন্তু আমি বলি ওটা ছিল নরকের একটা ঝলক, যা আমি এই চর্মচক্ষে দেখেছি। দোকানের বাতাস যেন আবার ভারী হয়ে উঠল। বকুলবাবু চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে উঠে দাঁড়ালেন। সেদিন আমার বয়ান শুনে পুলিশ ওটাকে ল্যাবে পাঠানোর সাহস পায়নি। গ্রামের মানুষের চাপে ওই দিনই ওটাকে ওখানেই কেরোসিন ঢেলে পুড়িয়ে ফেলা হয়েছিল। আর বিশ্বাস করবেন কি না জানি না, পোড়ানোর সময় ওই কাদার তাল থেকে মানুষ পোড়া মাংসের উৎকট গন্ধ বের হয়েছিল। আর শোনা গিয়েছিল একটা বাচ্চার অস্ফুট কান্নার আওয়াজ, যতক্ষণ না সব ছাই হয়ে যায়। চলি। বকুলবাবু দরজার দিকে পা বাড়ালেন। বাইরে তখন কুয়াশা আরো ঘন হয়েছে। হাত বাড়ালে কিছু দেখা যায় না। তিনি সাইকেলের স্ট্যান্ডটা তুললেন। যাওয়ার আগে তিনি শেষবারের মতো ঘুরে তাকালেন গফুর চাচার স্তব্ধ দোকানটার দিকে। বললেন, সেই ঘটনার পর আমি আর ওই গ্রামে থাকতে পারিনি। আমার সমস্ত কিছু গুটিয়ে নিয়ে চলে এসেছিলাম। ডিসপেন্সারি খুলেছিলাম এই গাঁয়ে। কিন্তু আজও এই অমাবস্যার রাতে যখন খুব নিস্তব্ধ থাকে চারপাশ, আমার বুকের বাঁ দিকে একটা চিনচিনে ব্যথা অনুভব করি। মনে হয় কোথাও যেন মাটির নিচে চাপা পড়ে আছে অতৃপ্ত কোনো প্রাণ, যে কেবলই তার মাকে খোঁজে। সাইকেলের প্যাডেলে চাপ দিলেন বকুলবাবু। জং ধরা চেইনের একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ নিস্তব্ধ রাতে অদ্ভুত শোনাল। দেখতে দেখতে ঘন কুয়াশার চাদরে মিলিয়ে গেলেন তিনি। দোকানে বসে থাকা মানুষগুলো একে অপরের মুখের দিকে তাকাতে পারল না। বাইরে ঝিঁঝি পোকার ডাক ছাপিয়ে তাদের কানে যেন তখনও বাজছে সেই অশরীরী শব্দ। ধক 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 ধক। কুয়াশা ঘেরা সেই রাতে গফুর চাচার চায়ের দোকানের হারিকেনের আলোটাও যেন ভয়ে কাঁপতে লাগলো। শুনলেন মাঘের রাতে চায়ের দোকানে। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। প্রত্যেকবারের মতো আজও গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানান। আচ্ছা বলুন তো, আমাদের আজকের এই গল্পে অপর্ণা বৌদি নামের এই চরিত্রটির সংসারে অর্থাৎ তার স্বামীর ঘরে মোট কতজন পরিবারের সদস্যের কথা উল্লেখ আছে? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট করে জানান। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আগামী গল্পে ঘোষণা করা হবে। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিই গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। গত এপিসোডে প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন সুমন, বাবলু ঘোষ, দৃপ্তনীল ঘোষ, শোভা রায়, দিশা, প্রিয়া, মিষ্টি, দীপঙ্কর বর্মন, পলি ভট্টাচার্য, সৌমেন দে, দীপক মালাকার,
গৌরহরি, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, শৈলেশ, অভিজিৎ নাথ, রিয়া মালাকার, বিকাশ মণ্ডল, রমা মালাকার, প্রদীপ মণ্ডল, শুভঙ্কর দাস, সৃজিতা ঘোষ এবং সদানন্দ বেরা। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আপনারা যারা যারা আমাদের নিয়মিত গল্পগুলি শুনছেন কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রত্যেকবার নতুন নতুন গল্পগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে আগামী এপিসোডে আরেকটা টানটান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর গল্পের সাথে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।